দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, নিরাপত্তা বিশ্লেষক, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রেজাউল ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই 2-3 দিন ধরে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে বেশ উত্তপ্তই ছিল এবং অনেকের ভিতরে অনেক আশঙ্কাও ছিল। তবে আজকে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে ডক্টর ইউনূস আসলে পদত্যাগ করছেন না এবং অন্তর্বর্তী সরকারের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ কোথাও যাচ্ছে না, এটা একটা স্বস্তির খবর। এবং আর কিছুক্ষণ পরে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠক আছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার একটু মূল্যায়নটা শুনতে চাই। অ্যাকচুয়ালি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন বা করবেন, এটা একেবারে অবান্তর একটা বিষয়। মূলত এটা একটা, আমি মনে করি এটা এক ধরনের ক্রিটিক্যাল কনস্পিরেসির অংশ। যেমন ধরুন, এখন এই মুহূর্তে বাংলাদেশে যে একটা অবস্থা, সেনাপ্রধান তথা এনসিপি পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা, এই বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে এক ধরনের গ্যাপ, ডিস্টেন্স তৈরি হয়েছে। তারপরে আমাদের দেশ বিদেশের বিভিন্ন যারা সমালোচক আছেন, যারা এই গত শেখ হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্ট পিরিয়ডে প্রতিবাদ করেছেন, তারাও বিভিন্ন জায়গায় কিছু ক্ষেত্রে তারা বাস্তবধর্মী কথা বলছেন, কিছু ক্ষেত্রে তাদের কথাগুলো উস্কানিমূলক হচ্ছে। সব কিছু মিলে একটা অস্থির অবস্থা। এই অস্থির অবস্থার মধ্য দিয়ে সেনাপ্রধানের আবার মাঝখানে যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটার কারণেও এক ধরনের মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন সঞ্চার হয়েছে। এগুলো থেকে আসলে উত্তরণের জন্য বা এটাকে এক ধরনের অন্যদিকে মোড় দেওয়ার জন্য বা এক ধরনের ইমোশনাল অ্যাটেনশন পাওয়ার জন্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথাটা সামনে আনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন পদত্যাগ করবেন? এটা করার তো কোনো, এই মুহূর্তে তো তিনি দেশের যে ক্রান্তি লগ্নে আসছেন, এরকম একটা ক্রান্তি লগ্নে এসে এবং যে দায়িত্ব নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন যথেষ্ট ম্যাচিউরড অ্যান্ড হাইলি রিকগনাইজড প্রফেশনাল। তিনি আবেগ দ্বারা আমাদের দেশের পলিটিশিয়ানদের মতো মুভ করেন না, যে তিনি আবেগতাড়িত একজন ব্যক্তি, আবেগে হঠাৎ করে তিনি ঝাঁপিয়ে পড়বেন, আবার হঠাৎ করে তিনি চলে যাবেন। ডক্টর মোহাম্মদ ইজ নট দ্যাট ফিগার। সে একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড পারসন অ্যান্ড ইন্টারন্যাশনালি গ্লোবালি তাকে সারা বিশ্বের মানুষ তাকে চিনে। তাহলে এই যে পদত্যাগের ইস্যুটা যে আসলো, এইটাও কি এইভাবে আসা উচিত ছিল যে এনসিপির একজন নেতা দেখা করতে গেলেন, উনি বাইরে এসে ইন্টারভিউ বললেন যে উনি পদত্যাগ? না, বিষয়টা আমি যেটা জানি, আসলে বিষয়টা অনেকটা বাস্তবে যেটা হয়েছে, আমি যেটা শুনেছি, মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়গুলোতে উনি বিরক্ত হয়ে যাচ্ছিলেন। কারণ আসলে মাহফুজ এক ধরনের বক্তব্য দিচ্ছে, কারণ তাদেরকে বুঝতে হবে তারা হতে পারে এখনও তাদের শরীর থেকে ছাত্র জীবনের গন্ধটা নাও যেতে পারে, তাদের মধ্যে এখনও ছাত্রভাব যতই থাকুক, বাট তারা কিন্তু এখন তো উপদেষ্টা দেশের। আপনার একজন উপদেষ্টা কি একজন মিনিস্টার পদমর্যাদার পদ? একটা বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান, চিফ জাস্টিস, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের পরেই কিন্তু এদের অবস্থান। তো এই রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এই ব্যক্তিদের এরকম হুটহাট করে কমেন্টস থ্রু করা ঠিক না। তারাই বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে চিফ অ্যাডভাইজার অনেকটা বিব্রত ছিলেন, কারণ চিফ অ্যাডভাইজার চাচ্ছেন দেশটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে। চিফ অ্যাডভাইজার কিন্তু কারো পক্ষের না, তিনি সম্পূর্ণ একজন নিউট্রাল পারসন। সো এই ব্যক্তিটা চাচ্ছেন বিশ্বের দরবারে, কারণ উনি ভালো করেই ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে বাংলাদেশের মানুষের সমালোচনার চেয়ে ওনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বের দরবারে তাকে নিয়ে মানুষ কী ভাববে, বাংলাদেশের এক্সপেকটেশন না। সারা বিশ্বের স্কলাররা, বড় বড় ব্যক্তিরা, রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিরা, তারা কিন্তু তাকিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, দেখি উনি কী করেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জানেন যে আমার দিকে বাংলাদেশের জনগণ না, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমি একটা ফাউল প্লে করলে সেটার জন্য আমাকে অনেক বড় ধরনের মানে কি বলা যায়, পেনাল্টি দিতে হবে। সো এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করলেন যে এই যে একটা আপনার সমস্যা যাচ্ছে, ক্রাইসিস, সংকট, এটাকে তিনি মিনিমাইজ করার জন্য তিনি সমন্বয়কদেরকে বা বিশেষ করে ছাত্র উপদেষ্টাদেরকে বলেছেন যে তোমরা হয় থামো আর না হয় আমি পদত্যাগ করি। মানে এটার মানেই যে তিনি পদত্যাগ করতে চেয়েছেন তা না। অনেক ক্ষেত্রে কিন্তু মা বাবা কিন্তু বলে যে তুমি যদি কথা না শোনো আমি কিন্তু তাহলে বাড়ি থেকে চলে যাবো। তার মানে কি মা বাবা সন্তানকে ছেড়ে চলে যান? তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটা হচ্ছে তার একটা শাসনের রিফ্লেকশন, যে তিনি তাদেরকে শাসনের ছলে বলেছেন। এইটাও কি বাইরে আসা উচিত ছিল কিনা, আমি এই প্রশ্নটা অবশ্যই এটা বাইরে আসা উচিত ছিল। আমি দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। রিপন ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত। রিপন ভাই, আমরা আলোচনা করছিলাম গত 2-3 দিন ধরে যে আলোচনাটা প্রধান উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত, এবং আজকে পররাষ্ট্র পরিকল্পনা উপদেষ্টা ক্লিয়ার করেছেন যে পদত্যাগ করছেন না। এরকমের পরিস্থিতি হঠাৎ করে কেন তৈরি হলো? এই পরিস্থিতি হঠাৎ করে তো সৃষ্টি হয়নি। গত বেশ কয়েকদিন ধরে আপনার কি বলবো,
অতি আশকারা পাওয়া, সোজা কথা। ছেলেপেলে রাজনীতির প্রজ্ঞা নাই, দূরদর্শিতা নাই, দেশ ভাবনা অনেক অনুপস্থিত। এই জাতীয় লোকদের কিছু বলগাহীন কথাবার্তা, এটা আমরা বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, কখনো সেনাবাহিনীর উদ্দেশ্যে, কখনো সেনাপ্রধানকে উদ্দেশ্য করে, যেগুলো খুবই অনভিপ্রেত ছিল। আমি বরাবরই আপনার মানে খেয়াল থাকে, আমি যেটা আমার একটা অবজারভেশন আছে, কারণ আমি তো 80s-এ একটা ছাত্র সংগঠনের মানে প্রধান ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, এবং আমাদের নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটেছিল। তো আমার যে অবজারভেশনটা হচ্ছে, বাংলাদেশে আমরা অনেক সময় মানে এরশাদের বিরুদ্ধে আমরা 9 বছর আন্দোলন করেছি, বাট ফাইনালি কখন আমরা সফল হলাম, যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন উনি যখন ডিক্লাইন করলেন এরশাদকে সাপোর্ট দেওয়ার ব্যাপারে, উনি যখন ডিক্লাইন করলেন, এরশাদের ফোন রিসিভ করলেন না, চিফ অফ আর্মি স্টাফ, প্রেসিডেন্ট অর্থাৎ সোকল্ড প্রেসিডেন্ট, উনি তো মানে গায়ের জোরে মানে দখলদার প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে ডিক্লাইন করলেন, তখন গেম ওয়াজ ওভার। এরশাদ বুঝে গেছিলেন যে মানে আর ক্ষমতা থাকা যাবে না বা সমীচীন হবে না। হি ওয়াজ কোয়াইট ইন্টেলিজেন্ট, আই মাস্ট সে। উনি বুঝতে পেরে উনি ঝামেলা না পাকিয়ে রক্তপাত এড়ানোর জন্য উনি নিজে থেকে কুইট করার ডিসিশন নেন। দর্শক, মাগরিবের আজানের পর আবার আলোচনায় ফিরলাম। রিপন ভাই, আপনি আলোচনা করছিলেন এখনকার পরিস্থিতিটা নিয়ে। তো আমি বলছিলাম যে আপনার 80s-এর শেষ প্রান্তে আমরা হোসেন মোহাম্মদ এরশাদের ফেট দেখলাম এবং আমাদের আন্দোলনের সফলতা দেখলাম, তখনই যখন আর্মি স্টুড বিহাইন্ড দ্য স্টুডেন্টস মুভমেন্ট। একইভাবে যদি আপনি আরেকটু পেছনের দিকে যদি তাকান, 69-এ 69 সালে পাকিস্তান আমলে, তখন একটা গণ-অভ্যুত্থান হয়েছিল, পার্টিকুলারলি ইস্ট পাকিস্তানে। আইয়ুব খানের বিরুদ্ধে তখন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান দুই অংশেই কিন্তু আন্দোলন জোরদার হচ্ছিল। ইট ওয়াজ আর্মি, পাকিস্তান আর্মি। তারা যখন আইয়ুব খানকে ডিফাই করলো, আইয়ুব খান এগেনস্টে অলমোস্ট কু করে ফেলছে, তখন কিন্তু এইখানে গণ-অভ্যুত্থান সূচিত হলো, আইয়ুব খানের পদত্যাগ হলো। তো শুধুই মাত্র পূর্ব পাকিস্তানের, তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র আন্দোলনের কারণেই পশ্চিম পাকিস্তানে ইসলামাবাদে আইয়ুব খান কিন্তু পদত্যাগ করেননি। এটা একটা হিসাব বুঝতে হবে। এবং আপনি যদি 24-এর কথা যদি ধরেন, এই যে মানে আপনার বাংলাদেশে 2014 সালে একটা ইলেকশন হলো, যে ইলেকশনটা তো কোনো ইলেকশন না। কিভাবে ইলেকশন হতে হয় এটা আমাদের বাংলাদেশ সংবিধান লেখা আছে। সংবিধান খুব স্পষ্ট করে লেখা আছে যে জনগণ তার ইচ্ছা অনুযায়ী প্রতিনিধি নির্বাচিত করবেন। সেই প্রতিনিধিদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন তারা সরকার গঠন করবেন, অ্যামংস্ট দেম যিনি মানে সর্বজন গ্রাহ্য ব্যক্তি যিনি হবেন, সর্বজন মানে ওদের মধ্যে তিনি প্রধানমন্ত্রী হবেন। এগুলো তো রিটেন ইন বুক, মানে সংবিধান লেখা আছে। তো 2014 সালে উই হ্যাড এ চিফ অফ আর্মি স্টাফ অ্যাট দ্যাট টাইম, জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। আর্মির মধ্যে কেউ কেউ তাকে খুব আইকন মনে করেন, বাট আই ডোন্ট কনসিডার হিম হি ইজ দ্যাট মাচ আইকন। রেদার উনি আর্মির ইমেজকে শ্যাটার করেছেন। যারা জানেন না তাদের কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু তিনি যদি 2014 সালে যদি শেখ হাসিনাকে বলতেন যে আমার আর্মি এই ধরনের পরিস্থিতি, আমি সেনাবাহিনীকেই ইলেকশন ডিউটিতে এনগেজ করবো না, বিকজ এটা ইলেকশন হচ্ছে না, এটা ইলেকশন হচ্ছে না, কোনো পলিটিক্যাল পার্টি এখানে ইলেকশন অংশ নিচ্ছে না, এটা কি ধরনের ইলেকশন? সংবিধান লেখা আছে যে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে, তো জনগণের তো কোনো অংশগ্রহণ থাকছে না। উনি ডিক্লাইন করেনি, পরোক্ষভাবে তিনি ওই গভর্নমেন্টকে একটা এন্ডোর্সমেন্ট দিয়ে দিলেন। 2018 সালে এগেইন নটোরিয়াস আব্দুল আজিজ, তার পুরো ফ্যামিলিটি তো মানে এই ধরনের লোকজন যে কিভাবে আর্মিতে ঢুকছিল এবং কি করে চিফ হলো সেটি তো মানে ভেরি ইন্টারেস্টিং। কারণ আমি নিজে পার্সোনালি আই অ্যাপিয়ার্ড ফর 4th BM অ্যান্ড 5th BM, আমি দুবার ISSB থেকে আমি কি বলে রিজেক্টেড। ঠিক আছে, তো আমি তো নর্মসগুলো জানি, কোয়ালিটি কতটুকু দরকার এবং কি কি ইনকোয়ারিগুলো হয়। নির্বাচিত হওয়ার আগে প্রার্থীর ব্যাপারেও যে একটা মানে খোঁজ খবর থাকে, এটা তো থাকে তো বটে। আমার একটা বাম রাজনীতির ব্যাকগ্রাউন্ড ছিল, ন্যাচারালি আমি আই আন্ডারস্টুড যে আমি হোয়াই আই ওয়াজ নট সিলেক্টেড ফর।
তো এই আব্দুল আজিজ কি করলো 2018 সালে দিনের ভোটটা রাতে করতে সাহায্য করলো এবং এন্টায়ার আর্মি ইনস্টিটিউশনকে ম্যালাইন করলো, মানুষের প্রত্যাশাকে বিচূর্ণ করে দিল। সেদিন যদি জেনারেল আব্দুল আজিজ যদি বলতো যদি নো, যে আর্মি ইজ নট রেডি টু সাপোর্ট ইউ, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। 14 সালে যদি ইকবাল করিম ভিয়া যদি বলতো যে নো, দিস ইজ নট দ্য রাইট সিচুয়েশন, এটা ইলেকশনের এনভায়রনমেন্ট নাই, তো আর্মি কেন স্ট্রাইকিং ফোর্স অথবা কি বলে অক্সিলারি ফোর্স হোয়াট এভার, যেটা আর্মি তারা বলুক না কেন, এইভাবে আর্মির কোনো রোল থাকতে পারে? আর্মি বলেন, পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সবাই আমরা নাগরিকেরা, আমরা একমাত্র একটা লফুলি ইলেক্টেড গভর্নমেন্টকে সাপোর্ট করতে ম্যান্ডেটেড এবং বাধ্য। অন্য কোনো সরকারকে কোনো প্রতিষ্ঠানই সাপোর্ট করতে বাধ্য নেই, বিকজ সংবিধান অনুযায়ী সেই সরকার লিগ্যাল সরকার না। ঠিক আছে, আচ্ছা। তো সুতরাং এইবার আমরা যেটা দেখলাম যে জেনারেল ওয়াকার, আমাদের আর্মি চিফ, তিনি কিন্তু শেখ হাসিনার অর্ডারকে ডিফাই করলেন। 3 তারিখে সেনাবাহিনীর একজন কর্মকর্তা তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, না মানে দরবারে অনেক কর্মকর্তাই সেই কথা বলেছিলেন, জনগণের পক্ষে এসে দাঁড়ান, অফিসাররা অনেকেই কথা বলেছিলেন। আমি কথা বলার কথা বলছি না, আমি বলছি যে একজন কোরআনের একটা আয়াত মানে তেলাওয়াত করলেন, তখন সেনা প্রধান সেটা শোনার পরে বলেন আমিন। বিশ্বাসীরা তো আমিনই বলবেন, মানে কোরআনের সমস্ত, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। কোরআনের সমস্ত বাক্য তো শুধুই মাত্র আল্লাহর তরফ থেকে আসছে নাকি? এটা তো ঐশিক গ্রন্থ, এটা তো কোনো ম্যানমেড আপনার মানে কোনো বই না। তো সেনাপ্রধান খুব রাইটলি উনি প্রোনাউন্স করেছেন আমিন। ওনার আমিনের সাথে এন্টায়ার পিপল বলেছে আমিন। তো যখন সেনাবাহিনী এবং সেনা প্রধান যখন আপনার এই অভ্যুত্থানের মানে ছাত্রদের আন্দোলন, মানুষের আন্দোলন, নারীদের আন্দোলন, অর্থাৎ জনতার আন্দোলনের সাথে যখন একাত্মতা প্রকাশ করলেন এবং শেখ হাসিনার অবৈধ আদেশ নির্দেশকে উপেক্ষা করলেন, তখনই কিন্তু ওই 3 তারিখে কিন্তু হাসিনার ফেট ডিসাইডেড হয়ে গেছে। উনি ইন্টেলিজেন্ট হলে হয়তো 3 তারিখেই আরেকটু ইজ্জত হিউমিলেটেড না হয়ে এমনি চলে যেতে পারতেন। তো উনি 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করলেন এবং তার পরিণতি কি হলো এটা আপনি এরশাদের থেকে ওনার শিক্ষাও নেওয়া উচিত ছিল। যাক রিপোর্ট ভাই, ঠিক এই জায়গাটা আমি আসবো। আমি একটু রেজব আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে অনেকেই বলছেন একটা 111-এর আশঙ্কা করছেন, সেটা ফেসবুকে দেখতেছি বা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা আছে, কিন্তু এইবার সেনাপ্রধান বারবার বলছেন যে একটা নির্বাচিত সরকার আসা প্রয়োজন, একটা নির্বাচিত সরকারের উপরে উনি তাগিদ দিচ্ছেন। তারপরও 111-এর কথা কেন আসছে? এটা কি একটা সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য? সেনাবাহিনীকে বিতর্কিত করা না, আমি বলবো এটা উস্কানি দেওয়ার জন্য। মানে এটা একটা গ্রুপ চাচ্ছে সেনাবাহিনী যাতে সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে, কিন্তু সেনাবাহিনী চাচ্ছে না। সেনাবাহিনী চাচ্ছে না, এবং এই জন্য বললাম যে সেনাবাহিনী সেই বিতর্কে পাও দিবে না। কারণ আপনি দেখবেন সেনাপ্রধান একটা বক্তব্য একবার বলেছিলেন যে তোমরা হিকমার সাথে কাজ করো, মানে এই কথাটা সেনাপ্রধান কিন্তু একটা আন্দাজ থেকে বলে, মানে ইসের থেকে, মানে তার অ্যাসেসমেন্ট থেকে বলেছিলেন যে সারা দেশে যে পরিমাণে সেনাবাহিনীকে নিয়ে ওই যে যখন হাসনাত একটা বক্তব্য দিল যে ওয়াকার না হাসনাত এরকম একটা স্লোগান হলো না, যে মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে খুব বেশি অ্যাগ্রেসিভলি নেগেটিভলি নেটিজেনরা কথা বলছিল, তখন ওই মুহূর্তে যখন একটা সেনাপ্রধানকে নিয়ে যখন নেগেটিভ মন্তব্য করা হয়, তখন একটা সেনাবাহিনীর সেনাপ্রধানের কমান্ডে যারা থাকেন তারা যদি তার কমান্ডে আপনার ফুলি কন্ট্রোলে থাকে এবং তাদের যে আস্থা থাকে, তখন কিন্তু তারা তাদের সেনাপ্রধান কিনে বাজে মন্তব্য সহ্য করবে না। সো ওই মুহূর্তে যে কোনো একটা সৈনিক মাঠে ঘাটে যেখানে তারা আছে, তাদের কাছে অস্ত্র আছে, তারা ফায়ার ওপেন করতে পারতো, অনেক কিছু করার সুযোগ ছিল। তো সেটা থেকে যাতে রক্ষা পাই সেজন্যই কিন্তু সেনাপ্রধান সবাইকে বলেছিল যে তোমরা ধৈর্য এবং হিকমার সাথে কাজ করো। তার মানে সেনাপ্রধানের ফুল কন্ট্রোল আর্মির প্রতি আছে। আর সেনাবাহিনীর মেইন যেটা মেরুদণ্ড, যারা একটু মিড লেভেল এবং ফিল্ড অফিসার যারা আছে, এরা তার প্রতি যথেষ্ট সন্তুষ্ট। কারণ কি, অ্যাকচুয়ালি আর্মির ভিতরে কি হচ্ছে না হচ্ছে তারা তো দেখতে পান। এবং আরেকটা বিষয় কি, রিপন ভাই কথাটা ধরে আমি বলি যে ওই যে একজন অফিসার আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করে একটা আয়াত বলেছিল যেটা জুলুম সম্পর্কিত আয়াতটা ছিল, যে জুলুম কারীর প্রতি আল্লাহর যে তো এখানে আপনি চিন্তা করেন এই একই জিনিস যদি ইকবাল করিম ভুঁইয়ার সময় করা হতো, ওই অফিসারকে জঙ্গি বানানো হতো। আপনাদের খেয়াল করতে হবে যে আজকে তুমি হাসনা, তুমি সার্জিস, তুমি মাহফুজ, তোমরা যে এত বাড়াবাড়ি করছো, তোমরা তো আসলে কিভাবে হিরো হইলা? তোমরা হিরো হইলে তাহলে তো বিএনপি সবাই হিরো। কারণ কি, তোমাদের বিশেষত্ব আমি দেখি না। কারণ বাংলাদেশের পট পরিবর্তন হচ্ছে 3 আগস্টের কারণে, যে যত বলুক। কারণ তোমরা হারুনের কাছে যে হাসনাত, সার্জিস, মাহফুজ, এরা প্রত্যেকেই হারুনের কাছে যে পরাজয় মেনেছিল, এরা সবাই তাদের খেলা খতম হয়ে গেছিল 3 তারিখের আগে। সো 3 তারিখে হচ্ছে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়েছে 3 তারিখে, যেদিন ইয়াং অফিসাররা সেনাপ্রধানের সাথে
যখন মুখোমুখি কথা বলেছে এবং সেনাপ্রধানকে যেই অফিসাররা কথা বলেছে ওই একই জিনিসকে আপনি মইনু আহমেদের সেই পিলখানা ঘটনার সাথে মিলান, যে দরবারে আপনার অনেকগুলো অফিসার চাকরিচ্যুত হয়েছে, একই কিন্তু প্ল্যাটফর্ম ছিল, একই ঘটনা। ওয়াকার ছিল মইনু আহমেদের জায়গায়, এই ইয়াং অফিসাররা ছিল ওই সময়ে যে অফিসারগুলো চাকরিচ্যুত হয়েছে, যেমন লেফটেন্যান্ট কর্নেল শামস থেকে শুরু করে যারা তখন এই যে 40-50টা অফিসার চাকরিচ্যুত হলো, যেমন আপনাদের কর্নেল শাহির, খুব ভালো একটা চমৎকার অফিসার কর্নেল শাহির, লেফটেন্যান্ট কর্নেল শামস, এরকম ভালো ভালো অফিসাররা, ক্যাপ্টেন হাবিবা, ক্যাপ্টেন নূর, এরা চাকরি হারালো। তো এই ব্যক্তিগুলো ওই একই দিন একইভাবে তারা প্রতিবাদ করেছিল, তারা চাকরি হারিয়েছে। আর ওয়াকারুজ্জামানের সময়ে ওই একই আবার এখনকার জেনারেশন অফিসাররা প্রতিবাদ করেছে, ওয়াকার সাহেব সেটাকে পজিটিভলি নিয়েছেন, তিনি আমিন বলেছেন। এই আমিন শব্দটা পুরো বাংলাদেশে একটা সফট পাওয়ার হিসাবে কাজ করেছে, নট দ্য হার্ড পাওয়ার। এই সফট পাওয়ারটার আপনার রিফ্লেকশনটা কাইন্ড অফ অ্যাটম বোমার মতো ছিল, যেটা সারা বাংলাদেশে এটা বিকৃত হয়েছে কিন্তু, এবং এই জিনিসটাকে রেকগনাইজ করছে না। আজকে এই সেনাবাহিনীকে তারা উস্কানি দিয়ে এটা করছে ওটা করছে, সেনাপ্রধানকে কিভাবে সরানো যায়, সেনাপ্রধানের জায়গায় অন্য কাকে বসানো যায়। একটা বিষয় খেয়াল রাখা উচিত, যতবার বাংলাদেশ পাকিস্তানে কোনো সেনাপ্রধানকে ষড়যন্ত্র করে কোনো রাষ্ট্রপ্রধান সরানোর চেষ্টা করেছে বা এরকম পদক্ষেপ নিয়েছে, প্রতিবারেই দুর্ঘটনা ঘটেছে। যেমনটা পাকিস্তানের জিয়াউল হক করেছিল, যেমনটা পাকিস্তানের জেনারেল পারভেজ মুশাররফের ক্ষেত্রে হয়েছিল। পারভেজ মুশাররফ কিন্তু এরকম পরিস্থিতিতে কিন্তু তিনি ক্ষমতা নিয়েছিলেন। জিয়াউল হক ভুট্টোর কাছ থেকে, হ্যাঁ, ইমরান খানও কিন্তু জেলে আছে ওই একই কারণে, কারণ ইমরান খানও সেনাবাহিনী বিষয়টা নিয়ে করেছিলেন। সো খেয়াল রাখতে হবে যে এই বাংলাদেশের ইতিহাসটা কেমন। এখানে যদি আপনি ইতিহাস না জেনে হুটহাট করে সেনাবাহিনী কিনে একটা মন্তব্য করলেন, আচ্ছা এখন তারা, আপনি চিন্তা করেন সেনাবাহিনী কি আসলে কারোর প্রতিপক্ষ? কখনোই না। সেনাবাহিনী হচ্ছে, সেনাবাহিনী কেন টার্গেট? সেনাবাহিনী টার্গেট হচ্ছে কারণ কি, আমাদের প্রতিবেশী দেশ ভারত কখনোই চাইবে না, এটা ভারতকে আমি ভারত বলে কোনো কথা নয়, যে কোনো প্রতিবেশী রাষ্ট্র চাইবে তার প্রতিবেশী রাষ্ট্রের সেনাবাহিনী দুর্বল হোক, কারণ আমার দেশের প্রতিরক্ষা বাহিনী দুর্বল হলে আমি পার্শ্ববর্তী দেশের জন্য বড় কোনো হুমকি হব না। এখানে আপনার যেটাকে বলা হয় যে আপনার কি বলে সিকিউরিটি ডিলেমা, এই জিনিসটা আমাকে ফেস করতে হবে না, অটোমেটিক্যালি আমি এখানে ডোমিনেট করতে পারবো। সো বাংলাদেশে যদি এখন সেনাবাহিনীটা বিতর্কিত হয়, সেনাবাহিনীর প্রতি মানুষের জনগণের অনাস্থা হয়, তখন কিন্তু বাংলাদেশের সভরেনিটি উইল বি ইন স্টেক, তখন এটা থ্রেটের মধ্যে পড়ে যাবে। আর এই মুহূর্তে আপনি খেয়াল করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং জেনারেল ওয়াকারকে, এই দুজন ব্যক্তিকে আমরা যদি একটা অ্যালাইনমেন্টের মধ্যে রাখি, আমাদের দেশ নিশ্চিত উন্নয়নের দিকে যাবে। ঠিক এই জায়গাটায় রাজনীতিবিদদের তো একটা বড় ভূমিকা রয়েছে রিপন ভাই, আপনারা কি সেই ভূমিকা রাখছেন? আপনার কি মনে হয়? নিশ্চয়ই রাখছি আমরা রাখছি, দায়িত্বশীল ভূমিকা পালন করছি বলে আজকে আমি যেই কথাগুলো বলছি, বা গতকাল যে কথাগুলো, আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম, তো এই স্ট্যান্ডটা কেন আমরা নিলাম? আপনি দেখবেন যে সরকারের ভেতরে কিছু প্রজ্ঞাহীন লোকজন আছেন, তারা তো রাজনীতি করেন না, রাজনীতি বোঝেন না। দেশ পরিচালনা আসলে রাজনীতির বিষয়, তাই না? তা রাজনীতিটার বিজ্ঞান, এটা তো অস্বীকার করা যাবে না। একজন মানুষ 30 বছর, 40 বছর, 50 বছর রাজনীতি করে তিনি অভিজ্ঞ হন। একজন সৈনিক, তিনি প্রশিক্ষণ নিয়ে তিনি একাডেমি থেকে বের হয়ে অনেক বছর চাকরি করার পরে তারপর তিনি মেজর জেনারেল হন বা লেফটেন্যান্ট জেনারেল হন অথবা জেনারেল হন, চিফ হন। পলিটিক্সও তো তাই, তিনি তার সমরবিদ্যায় তিনি অত্যন্ত পারদর্শী হন, অভিজ্ঞ হয়ে তিনি একটা জায়গায় পৌঁছেন। আর পলিটিশিয়ানও ঠিক তাই, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য জেনুইন পলিটিশিয়ানস, নট মানে করাপ্ট পলিটিশিয়ানস অথবা কি বলে মানে ধান্দাবাজদের কথা আমি বলছি না। তো রাজনীতিকদের কাছে দেশের স্বার্থ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখবেন এই সরকার, ওই আজকে উপদেষ্টা পরিষদের একটা বিবৃতির আমি কয়েকটা লাইন খেয়াল করলাম, অনেক মানে অযৌক্তিক দাবি দেওয়া ইত্যাদি। এত দাবি দেওয়া শুনতে গেলেন কেন? আপনি তো প্রথমে বলতে পারতেন। আপনি অনেকগুলো উইন্ডো ওপেন করেছেন, অনেকগুলো মানে সংস্কার কমিশন গঠন করেছেন এবং উদ্ভট মানে আপনার মানে সংস্কার প্রস্তাব এনেছেন, যেগুলোকে আমাদের মানে শোনার কথা না, এগুলো বিবেচনায় নেওয়ার কথা না। যেমন ধরুন, বাংলাদেশ রাষ্ট্রটি 4টি প্রদেশ হবে। আরে মহা মুশকিল, 4টি প্রদেশ মানে 4টি প্রাদেশিক পরিষদ হবে, 4টা মানে আপনার অ্যাসেম্বলি হবে, মানে প্রাদেশিক সদস্য হবে, গভর্নর হবে, ইত্যাদি ইত্যাদি। ক্যান বাংলাদেশ অ্যাফোর্ড ইট? বাংলাদেশ এটা অ্যাফোর্ড করতে পারে? এটা ছোট্ট দেশ, আমার তো এক কেন্দ্রিক সরকারই যথেষ্ট, আমি কেন 4টা প্রদেশের দিকে যাব? অযাচিত মানে অর্বাচীনের মতো কতগুলো মানে প্রস্তাবনা এই সমস্ত লোকজন দিয়েছেন। তারা সংস্কার প্রস্তাব দেওয়া মানেই, রেকমেন্ডেশন করা মানেই
তারা একটা বেদ বাক্য লিখে ফেলেছেন, একেবারে মানে দারুণ কিছু লিখে ফেলেছেন, সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে, নট দ্যাট। আমি তো আমার রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে, জনগণের স্বার্থ বিবেচনা করে তারপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আলটিমেটলি পলিটিশিয়ানসরা দেশটা পরিচালনা করবেন, এন্টার লাইবিলিটিস রেসপন্সিবিলিটিস তো পলিটিশিয়ানদের কাঁধে আসবে। শুধু তাদেরকে তো ইয়েস নো বলার আগে তাদের 3 বার চিন্তা করতে হবে। আজকে এতদিন পরে 9 মাস পরে তারা বলছেন, আমি এটা টকশোতে কয়েকদিন বলেছিলাম, গভর্নমেন্টে একটা কাজ করতে পারতেন, এই যে যমুনার সামনে প্রতিদিন ভিড়, অমুক জায়গায় ভিড়, নানান জায়গায় ঘেরাও মেরো, এত কিছু, গভর্নমেন্ট বলতে ভাই আমরা তো এইগুলো করার দায়িত্বে আসি নাই। আমাদের সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ইংরেজিতে বলে ইন্টারিম। ইন্টারিমের মানে কে না জানে, বাংলা অন্তর্বর্তীকালীন হয়তো মনে বিরাট ব্যাপার, অন্তর্বর্তীকালীন। আর ইন্টারিম শব্দ শুনলেই বোঝা যায় টেম্পোরারি, মাঝখানের একটা সরকার, তাই না? একটা আগের একটা সরকার ছিল, ভবিষ্যতের সরকার, তার মাঝখানে একটা সরকার। তা আপনি এত এজেন্ডা নিলেন কেন? নম্বর 2 হচ্ছে যে আপনি বড় জোর একটা, আমি এটা এই গভর্নমেন্টের জন্য এখন তো তাদের কিছুটা বোধোদয় ঘটেছে, আই আন্ডারস্ট্যান্ড। আমি আজকে একটা টকশোতে এক জায়গায় বলেছিলাম যে গভর্নমেন্ট একটা কাজ অনেকগুলো কমিশন করেছে, একটা শুনানি কমিশন করতে পারে, বিভিন্ন দাবি দেওয়া শুনবেন। কিছু রিটায়ার্ড পারসনস যাদের অফুরন্ত সময় হাতে আছে, অন্য কোনো কর্মে যুক্ত নয়, এই জাতীয় লোকজনদেরকে এনগেজ করতে পারেন। দে উইল লিসেন অল দোজ গ্রিভেন্সেস অথবা আইডিয়াস অথবা প্রপোজালস, শুনবেন, শোনার পরে তারা এগুলো নোট ডাউন করবেন, তারপরে তারা একটা অ্যানালাইজ করবেন, পরবর্তী সরকারের জন্য তারা কিছু রেকমেন্ড করতে পারেন। তারা বলতে পারেন ভাই এটার জন্য এইগুলো আপনাদের দফা দাবি শোনা, বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব নয়। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এই দেশটা যে আজকে এই জায়গাটায় আসলো, এই জায়গাটা আসলো একটা অনির্বাচিত সরকারের জন্য এবং জবাবদিহীন সরকারের জন্য। যেই সরকার জবাবদিহি করে না, যে রাষ্ট্র এবং সমাজে প্রশ্ন তোলা যায় না, প্রশ্নহীন সমাজ, আপনার কথা আমি বহুবার আপনার অনুষ্ঠানে বলেছি, প্রশ্নহীন সমাজ এবং প্রশ্নহীন রাষ্ট্র, এটা কোনো সভ্য রাষ্ট্র না, সভ্য সমাজও না, গণতন্ত্র তো পরের কথা। তাহলে যেটা করা উচিত ছিল যে ভবিষ্যতে একটা যেই রাষ্ট্রে প্রশ্ন করা যাবে, সরকারকে প্রশ্ন করা যাবে, সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা যাবে, পিপলকে এম্পাওয়ার করা যাবে। ইউনো আমেরিকার কথা চিন্তা, আমরা গণতন্ত্র বলি, আমরা তো গণতন্ত্রের ধারণা অনেকের মধ্যে নাই। সেখানে লর্ডস অফ আপনার কংগ্রেশনাল কমিটি আছে, মানে ওরা তো পার্লামেন্টকে কংগ্রেস বলে, তো পার্লামেন্টারি আপনার কংগ্রেশনাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স, আপনার ল অ্যাফেয়ার্স, নানান অ্যাফেয়ার্স, সিনেটের এরকম আছে, ইভেন ডিফেন্স অ্যাফেয়ার্স। আমরা যারা গণতন্ত্রে চিন্তা করি, আমরা কি কখনো চিন্তা করতে পারি যে আমার আর্মি চিফ অথবা ডিফেন্সের লোকেরা পার্লামেন্টারি কমিটিতে এসে তারা জবাবদিহি করবেন, এক্সপ্লেইন করবেন, হিল ট্র্যাক্সে কি হচ্ছে সেটা তারা এসে বলবেন? বিকজ ওখানে তো বুড়ো বুড়ো পলিটিশিয়ানরা, তারা ওই আপনার কমিটিতে থাকেন, থেকে তারা জিজ্ঞেস করেন যে ইরানের যুদ্ধের কি অবস্থা, বা মানে ইউক্রেনের কি অবস্থা, তোমরা কিভাবে ভাবছো, হোয়াট ইউ আর প্ল্যানিং ফর, তাই না? এটা তো দিস ইজ কল্ড ডেমোক্রেসি। ডেমোক্রেসি তো একটা আমব্রেলা, এখানে অনেকগুলো স্টিক থাকবে, সেই স্টিকগুলোকে আপনি প্রপারলি ফাংশন করতে দেবেন। এখানে কারোর সুপিরিয়রিটি কারোর ইনফেরিয়রিটির ব্যাপার নেই, শুধুই মাত্র হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিটা করতে হবে। জবাবদিহি পলিটিশিয়ান করবেন, সবাই করবেন, যে কথা সেটা তো এতদিন আমরা দেখিনি রাজনীতিবিদদের। সেটার জন্যই তো সেটা কি শুধুমাত্র একটা ভালো নির্বাচন হলে রাজনীতিবিদদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হয়? ভালো নির্বাচন শুধু বলছি না, যে নির্বাচনটা আপনার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার মতো মেকানিজম গুলো বিল্ড করা থাকবে, সেইটার কথা বলছি। আপনার ভালো ক্যান্ডিডেট, এখন বদি মার্কা ক্যান্ডিডেট যদি আপনি পলিটিক্যাল পার্টিস গুলো অ্যালাউ করে এবং সামনের ইলেকশন দিয়ে দেয়, 84-85 ইয়ার্স ওল্ড লোক, রাজনীতি বোঝেন না, অসুস্থ, এই জাতীয় লোকগুলোকে যদি আপনি নমিনেশন পাঠিয়ে দেন, তার তো পার্লামেন্টে ঘুমাবে। পার্লামেন্টের এমপিশিপটা কি টেম্পোরারি জব, মানে সরি পার্ট টাইম জব? এমপিশিপটা তো পার্ট টাইম জব না। আপনি দেখবেন দিনের বেলা ওকালতি করে, দিনের বেলায় ব্যবসা করে, সচিব বলে তদবির করে, এই সচিবের ফোন করে, এটা করে, চালের দাম নুনের দাম এগুলো সব মানে ওঠানামা কি হচ্ছে দেখে সন্ধ্যার সময় পার্লামেন্টে গেল, যার পর হাই তুললো, ক্লান্ত, হা জয়যুক্ত করে অথবা না জয়যুক্ত করে চলে আসে। ইটস নট দ্য জব অফ এন এমপি, এটা একটা এমপির কাজ এটা না। ইটস এ ফুল টাইম জব, রাউন্ড দ্য ইয়ার্স, রাউন্ড দ্য উইকস পার্লামেন্টারি কমিটিতে তারা এনগেজ থাকবে। হ্যাঁ, সেটার জন্য কি করতে হবে আপনার? ওই যে চুক্তিভিত্তিক নিয়োগের সময় একটা শর্ত থাকে না, থাকে, এটা কি লেখা থাকে, পূর্বের সকল কর্মসম্পর্ক বিযুক্ত হইয়া তিনি এই টার্মস অ্যান্ড কন্ডিশন তিনি
মানে নতুন চাকরিতে ঢুকলেন, তো এমপি হওয়ার সময় বলতে হবে তিনি তার ব্যবসা, তার আপনার দলে হবে কিনা আগামী নির্বাচনের জন্য। আমি এখনই বলে দিচ্ছি, আমি বলছি ইয়েস আমরা এটা সাপোর্ট করি, আমি তো প্রকাশ্যে কথাগুলো ক্যাম্পেইন করি, আমি অ্যাডভোকেসি করি। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আমি আলোচনায় ফিরছি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানে এই পর্যায়ে ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। মানে রেজাউল ভাই, আপনার সাথে একটু আলোচনা করতে চাই, সেটা হলো যে সেনাবাহিনী নিয়ে অনেকেই বিতর্কিত মন্তব্য করেছেন বা করে যাচ্ছেন। বিশেষ করে 626 জনের যে একটা তালিকা ছিল, সেই তালিকাটা কিন্তু আইসপিআর থেকে ডিসক্লোজ করা হয়েছে। এবং আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে সেনাবাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত দেয়া তাদের কাজ নয়। এই মন্তব্যটার সাথে কি আপনি একমত? আচ্ছা, এটা মোটেও একমত না। সে এটা প্রথমত কথা হচ্ছে যে চালন বলে সুই তোমার পিছনে ছিদ্র কেন। তুমি যে নাহিদ এই বক্তব্যটা দিচ্ছ, তুমি কে? হু আর ইউ নাও? তুমি কে এখন এই মুহূর্তে? তুমি নাহিদ, তুমি সার্জিস, তোমরা কিন্তু পরাজয় মেনেছ এই 3 আগস্টের পূর্বে, তাও কি হারুনের ভাতের হোটেলে খাবার খেয়ে। পরবর্তীতে এই সেনাবাহিনীর ইয়াং অফিসাররা সেনাপ্রধানের কাছে 3 আগস্ট যখন কথা বলে, তারপরেই পট পরিবর্তন হয়, মানুষ তখন সাহস পায়, মাঠে নামে। তারা আন্দোলন একটা সময় করছে, কিন্তু এখানে হ্যাঁ সে বলতে পারে, যদি নাহিদ একা বলতে পারে তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির অনেক ছাত্ররা বলতে পারে, ছাত্র দলের ছেলেরা বলতে পারে, শিবিরের ছেলেরা বলতে পারে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নাহিদ আছে এই 5 আগস্টের বা জুলাই আগস্ট অভ্যুত্থানে। সো নাহিদ একা সে কে, মানে কিসের ভিত্তিতে সে এত ইয়াটা দেখাচ্ছে, সে আধিক্ষেতা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে নাহিদ কিছু কিছু কথা বলেছে, সে তো এখন উপদেষ্টা না, সে এখন এনসিপি পার্টির একজন আহ্বায়ক। এনসিপির আহ্বায়ক হয়ে তিনি এটা বলার কি? তো উনি তো নিজেই নিয়ম ভঙ্গ করছেন। আচ্ছা, তারপর এখন আপনার প্রশ্নের উত্তরে আমি আসি। এই জায়গাটা কেন সে এটা, আমি এই কথাটাকে আমি তাকে প্রত্যাখ্যান করি, তা হচ্ছে সেনাবাহিনী অবশ্যই রাজনীতি নিয়ে কথা বলতে পারে। কারণ হচ্ছে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে। এই মুহূর্তে সেনাবাহিনী অলরেডি ডেপ্লয়েড, এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই মুহূর্তে এই সরকারের নাম্বার 1 সাপোর্টিভ স্টেক হোল্ডার হচ্ছে সেনাবাহিনী। এই সরকারকে এই মুহূর্তে প্রশাসনিক সমস্ত মানে কার্যকর ইম্প্যাক্টফুল সাপোর্টটা সেনাবাহিনী দিয়ে যাচ্ছে। পুলিশ কাজ করতে পারে নাই সেনাবাহিনী সাপোর্ট ছাড়া, তার মানে পুলিশও চলছে সেনাবাহিনীর কারণে। ডিসিরা প্রথম দিকে যখন দায়িত্ব নেয়, ডিসিরা অফিসে যাইতে পারতো না সেনাবাহিনীর ক্যাম্পের কোঅর্ডিনেশন না করে। প্রত্যেকটা সেনা ক্যাম্পের অফিসারের সাথে কোঅর্ডিনেশন করে ডিসি অফিসে গিয়েছেন। এমন হয়েছে প্রত্যেকটা জেলার ডিসি তার প্রতিটা মিটিংয়ে নিশ্চিত করেছেন ওই মিটিংয়ে যাতে সেনাবাহিনী কোনো একজন প্রতিনিধি থাকে, ওই প্রতিনিধি উছিলায় যাতে ওখানে একটা এসকর্ট বা গাড়ি টাড়ি থাকে। তার মানে সমস্ত ডিসিপ্লিন এবং শৃঙ্খলা কমিটি যত মিটিং হতো জেলা পর্যায়ে, সব কিছুতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ বলেন, সব জায়গায় সেনাবাহিনীর সম্পৃক্ততা। তা এখন তুমি আমাকে সব জায়গায় সম্পৃক্ত করবা, পলিটিক্স নিয়ে মানে রাজনীতি নিয়ে সেনাবাহিনী এখানে ডাইরেক্টলি সম্পৃক্ত হয়ে গিয়েছে অলরেডি। এখন এই মুহূর্তে সেনাবাহিনীকে তো কথা বলতে হবে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি সেনাবাহিনীকে মাঠে মাসের পর মাস ফেলে রেখেছো। আমার সেনাবাহিনী কি ব্যারাকে যেতে হবে না? তার ট্রেনিং নাই, তার এক্সারসাইজ নাই? তুমি আমাদের সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। তোমার এই দলকে টেকানোর দায়িত্ব সেনাবাহিনী না, সরকারকে টেকানোর দায়িত্ব সেনাবাহিনী না। সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছে সেনাবাহিনীর প্রাইম রেসপন্সিবিলিটি। সো তুমি আমার প্রাইমারি রেসপন্সিবিলিটিকে তুমি আঘাত করতেছো, এখানে আমার ব্যাঘাত ঘটাচ্ছ। তুমি আমার প্রাইমারি রেসপন্সিবিলিটি ধরে রাখার জন্য আমার প্রশিক্ষণ, আমার অনুশীলন, আমাকে যে এই যে সামার কালীন এক্সারসাইজ না, দেশের প্রয়োজনে তাদেরকে রাস্তায় নামানো হচ্ছে, তাই বলে কি তারা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত দিতে পারে? রাজনৈতিক এটা সিদ্ধান্ত না তো। তিনি তার কথার অর্থটা ছিল এই যে আপনারা তাতে দ্রুত নির্বাচন দেন, কারণ আদারওয়াইজ আপনি নির্বাচন যতদিন পর্যন্ত দিবেন না আপনি আমাকে মাঠ থেকে ছাড়ছেন না। এখানে তো কথাটা ইনকমপ্লিট। আলোচনাগুলো কি মানে পর্দার অন্তরালে হওয়া ভালো না পাবলিকলি আসা? অবশ্যই পর্দার অন্তরালে। এখন এইটা পর্দার বাইরে তো নিয়ে আসতেন নাহিদ স্যার, হাসনাত সার্জিজেরা।
এরা না বাইরে নিয়ে আসছেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান কি না চান, তিনি কি অভিমান প্রকাশ করেছেন, সে কথাটা বাইরে আসবে কেন? এটা তো তার ইম্যাচুরিটি কারণে কথাগুলো আসছে। সো সেনাবাহিনী এখানে যে ভূমিকাগুলো পালন করছে, এখন এই মুহূর্তে সেনাবাহিনীকে আপনি এমন পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন যে তাকে তো এখন কথা না বললে হচ্ছে না। কারণ এই যে সেনাপ্রধান একটা কথা বলেছেন, আমার অভিভাবক নেই, কথাটা কোন অর্থে বলেছেন? এটা ম্যাটাফরিক্যাল অর্থে তিনি কথা বলেছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীকে সত্যিকার অর্থে ওন করছে কে? কোনো একটা কিছু রাজনৈতিক সরকার ছাড়া অনেক সিদ্ধান্ত এরা দিতে পারছে না। অনেক জায়গাগুলোতে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট মানে একটা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া একটা সরকার লাগবে। সেই সরকার ছাড়া সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না। এই করিডোর নিয়ে অনেক ব্যাপার ঘটেছে। করিডোরের মতো একটা বিষয় অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এটা দিতে হলো সবার সাথে আলোচনা দরকার ছিল, সেখানে সেনাবাহিনীর মতো প্রাইম স্টেক হোল্ডারকে রাখে নাই। তো এই সেনাবাহিনীকে এই যে অনির্দিষ্টকালের জন্য আপনি মাঠে রেখে দিয়েছেন, তাদেরকে আপনার তাদেরকে যে প্রশিক্ষণে যদি মান আপনার ব্যাহত হয়, তাদের যদি ট্রেনিংয়ে ক্ষতি হয়, এই সেনাবাহিনীর ক্ষতি মানে সারা দেশের সার্বভৌমত্বের ক্ষতি। তো এইসব বিবেচনা সেনাপ্রধান তার বক্তব্যটা দিয়েছেন। আচ্ছা, তারপরে আপনার 626 জনের কথা বলি। এই যে 626 জন নিয়ে সবাই ঢালাওভাবে এতদিন বলে বেরিয়েছেন যে সেনাবাহিনী কেন এদেরকে একদিন রাখলো, কেন হেন তেন, সব কিছু মানলাম। সেনাবাহিনী রেখে ছেড়ে দিয়েছেন, এখন তাদের দায়িত্ব আপনাদের কাছে। আপনারা কি করেছেন? 626 জনের মধ্য থেকে আপনার যিনি ভুয়াপুরের ইউনো ছিলেন তাকে আপনি পোস্টিং দিয়েছেন পিরোজপুরের ইউনো হিসেবে। তার তো বরখাস্ত হওয়ার কথা, কেন তাকে এখন প্রাইস পোস্টিং দিয়েছেন? যিনি আপনার মিঠামাইনের ইউনো ছিলেন, সেই মিঠামাইনের ইউনোকে আপনি কিশোরগঞ্জ সদরের ইউনো বানিয়েছেন। যিনি আপনার কোন একটা জেলার এসিলেন্ট ছিল, সেই জায়গা থেকে তাকে রূপগঞ্জের এসিলেন্ট বানিয়েছেন, আরও গুরুত্বপূর্ণ জায়গায়। তারপরে যিনি আপনার ইটনা ইউনো ছিলেন, তার আরও ভালো জায়গার ইউনো বানানো হয়েছে, যেখানে এই ব্যক্তিদেরকে বরখাস্ত করার কথা। আপনি এখানে একদম সিরিয়াল নাম্বার অনুযায়ী, আমি আপনাকে একদম 626 জনের যে সিরিয়াল আছে সেটা অনুযায়ী আমি বলছি, এবং এটা নিয়ে সর্বপ্রথম আমি এটাকে বের করে আমি একটা জায়গায় পড়ে দিয়েছিলাম, এটা বিভিন্ন মিডিয়াতে পরে আমার মাধ্যমে গিয়েছে। তো এখানে এই যে ব্যক্তিগুলো কোথায় কোথায় পোস্টেড হয়েছে, এটা কাদের মাধ্যমে হয়েছে? এই উপদেষ্টাদের মাধ্যমে। না, যারা সেনাবাহিনী করেছে মানে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল সবাইকে অপরাধী ছিল কিনা সেটা একটা বিষয়। না, এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, অপরাধী হোক না হোক, এই ইউনো অপরাধ না করলে তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন কেন? আপনি আমাকে এটা বলেন। ওই এসপি ওইখানে হাবিবের মতো লোক আশ্রয় নিয়েছিল, আবার ওই ইউনো আশ্রয় নিয়েছিল। সেখানে বগুড়ার ডিসি আশ্রয় নিয়েছিল কেন? বগুড়ার শাহজাহানপুরের ইউনো আশ্রয় নিয়েছিল কেন? বগুড়ার সেই শাহজাহানপুরের ইউনোকে পোস্টিং দেওয়া হয়েছে সাভারের বিপিটিসিতে কেন? তারপরে আপনার রাউজানের ইউনো, যাকে নিয়ে অনেক কথা লেখালেখি হয়েছে, সেই রাউজানের ইউনোকে বিডাতে পোস্টিং দেওয়া হয়েছে। বিডা কোথায়? আপনার এই যে আশিক নিয়ে যে আমরা মাতামাতি করি সেখানে কেন? তাকে কেন বিডা ডিটি বানানো হয়েছে? এই যে ব্যক্তিগুলা, এদের ব্যাপারে তো প্রতিষ্ঠিত অভিযোগ আছে। এই প্রতিটা ব্যক্তিকে আমি ধরলাম তারা অপরাধী না, তা অপরাধী না হলে আপনি 626 জন্য এত চিল্লাপাল্লা করলেন কেন? সেই প্রশ্নটা উঠলো কেন? আমি একটু যাব মানে রিপোর্ট আপনার কাছে একটু জানতে চাই যে আজকে নাহিদ ইসলাম বলেছেন যে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণা করা উচিত, এবং তিনি দাবি জানিয়েছেন যে এই রোডম্যাপ একসাথে ঘোষণা করতে হবে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে হবে বা নির্বাচন দেওয়া সম্ভব। এই যে নির্বাচনটাকে কি আসলে একটু বিলম্বিত করার জন্য কেউ কেউ এমন কথা বলছে? ধন্যবাদ আপনাকে। তার আগে একটু আমি কথা বলে নিই, সেটা হচ্ছে যে মেজর সাহেবের কথাবার্তায় মনে হতে পারে মানে উনি যেটা বলেছেন স্পিরিটটা ঠিক আছে। ইনফ্যাক্ট আমি এটা মনে করি না সেনাবাহিনী রাজনীতির সাথে সংশ্লিষ্ট হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে অথবা রাজনীতিতে জড়িয়ে পড়েছে। ইটস নট দ্যাট। ইনফ্যাক্ট ইটস নট দ্যাট। বরং আমি যদি এইভাবে বলতে চাই যে আমাদের সেনা প্রধান সার্টেনলি হি ইজ মোর উইলিং টু ওয়ার্ক আন্ডার এ পলিটিক্যাল গভর্নমেন্ট, গণতান্ত্রিক গভর্নমেন্ট। এক কথায় একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্টই গণতান্ত্রিক গভর্নমেন্ট হয়। এখন একটা উনি বলছেন যে আমার পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল কিন্তু গণতান্ত্রিক ছিল না। শেখ হাসিনা পলিটিক্যাল গভর্নমেন্ট, ওটা একটা অটোক্রেটিক গভর্নমেন্ট, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট। পলিটিক্সে পলিটিক্যাল সায়েন্সে ওই গভর্নমেন্টে পলিটিক্যাল গভর্নমেন্ট বলে না। আচ্ছা, একটা মাফিয়া গভর্নমেন্ট, একটা চোর গভর্নমেন্ট, লুটকারি গভর্নমেন্ট ইত্যাদি হোয়াট এভার। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেনাপ্রধান কি বলেছেন যে আমি মানে অভিভাবকহীন, অর্থাৎ একটা দেশের মানে স্বাভাবিকভাবে একটা গণতান্ত্রিক দেশে একটা ডেমোক্রেটিক পলিটিতে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, রাষ্ট্রের সমস্ত অর্গান তারা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে কাজ করেন একটা রাজনৈতিক সরকারের অধীনে, নো ম্যাটার হোয়াট। আপনি ট্রাম্প বয়স 80 অথবা 80-র উপরে,
তার অধীনে ওখানে 5 স্টার, আমি জানি না মানে সবচেয়ে বড় জেনারেলরা তো তারা অধীনে কাজ করেন। ওনার ডিসিশনই তো আপনার মানে কি বলে পারমাণবিক অস্ত্রের বাটন টিপা হবে কি হবে না ইত্যাদি। এটা তো সেনা প্রধান ওই দেশে নেন না, খুব ক্লিয়ার। কাকে তিনি কোন কমান্ডে পাঠাবেন, ইরাকে পাঠাবেন, ইরানে পাঠাবেন না আফগানিস্তানে পাঠাবেন, ইট ওয়াজ হিজ ডিসিশন, খুব ক্লিয়ার। তো সুতরাং সেনা প্রধান রাজনীতি করছেন না, সেনাবাহিনী রাজনীতির সাথে জড়িত নয়। বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ ভেরি কারেক্ট যে মাঠে আপনার পুলিশ যে ফ্রাজাইল স্ট্যাটাসের মধ্যে আছে, এই পুলিশকে দিয়ে আপনি আগামী নির্বাচনটা সুষ্ঠু করাতে পারবেন না, খুব ক্লিয়ার। ও ভোটের বাক্সই পাহারা দিতে পারবে না রে ভাই। ভোট সেন্টার থেকে সেন্ট্রাল জায়গায় মানে স্টোরে বাক্স যেখানে জমা হবে ওই জায়গায় নেওয়ার সময় এই কিশোর গ্যাং ঠ্যাং যা আছে এইগুলো যে কতটা বাক্স চিনতে হবে যদি সেনাবাহিনীর কপারেশন না থাকে। সেনাবাহিনী প্রধান এটাও বলেছেন যে আমি দীর্ঘদিন মানে মাঠে মানে সেনাবাহিনী থাকা উচিত নয়, ডিপ্লয়মেন্ট থাকা উচিত নয়। তো উনি তো পলিটিক্স করছেন না, এবং উনি দ্রুত সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে এনে রাজনৈতিক কর্তৃত্বের অধীনে দেশ পরিচালিত, সেটার জন্য বলেছেন, এর আগে বলেছেন যে 18 মান্থস এনাফ একটা চমৎকার ইলেকশন করার জন্য। এবার উনি সেই পয়েন্টটি স্টিক করেছেন। সুতরাং এইটাকে নিয়ে ওনাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তোলা বা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা, এটা নিঃসন্দেহে খুবই বাজে মতলব, কুমতলব। কেউ কেউ চেষ্টা তো করছে, কেউ না, ঠিক ক্যাটেগরিক্যালি অনিবন্ধিত নতুন একটি রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ ঘটেছে এনসিপি, তারা করছে। এবং এটা আমি তাদেরকে অনুরোধ করব এগুলো না করা ভালো। কারণ সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা প্রাইড প্রতিষ্ঠান। সমস্ত প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে নাই। সমস্ত প্রতিষ্ঠানকে বিতর্কিত করলে আপনি কার উপর নির্ভর করবেন? আপনাকে তো কিছু প্রতিষ্ঠানকে তো ভালোবাসতে হবে, কিন্তু কিছু প্রতিষ্ঠানকে তো আপনার আগলে রাখতে হবে, তাই না? আপনি এখন পুলিশের মোরাল ভেঙে ফেলছেন, আপনি সেনাবাহিনীর মোরালও যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে এতে লাভবান হবে কারা? লাভবান হবে আপনার কুচক্রের, লাভবান হবে চোরেরা, লাভবান হবে পতিত ফ্যাসিস্টরা, লাভবান হবে পতিত ফ্যাসিস্টের যারা মুরব্বী যারা আছেন, তাদের পৃষ্ঠপোষক যারা ভারত, তারা লাভবান হবে। তা আমরা মানে না জেনে না বুঝে মানে এগুলো তো মানে নাবালকের মতো কাজ করা তো ঠিক হবে না। একবারে শেষের দিকে আমি যদি সংক্ষেপে আমি জানতে চাই যে জুলাই বিপ্লবের পরে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিল তাদের মধ্যে একটা ঐক্য ছিল, এবং সেই ঐক্যটা দিন দিন একটু ফাটল ধরছে, এইটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব? শোনেন, আমরা যদি মনে করি কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে, আমি যদি মনে করি যে দেশ আমার সবার আগে বাংলাদেশ, তাহলে সম্ভব। আমার যদি পার্সোনাল ইন্টারেস্ট যদি না থাকে, আমার কোনো মিন ইন্টারেস্ট যদি আমি না চলি, কেন সম্ভব হবে না? আমরা কি সবাই, উনি যেটা বলেছেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান, এই গত জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত হাসিনার যে পতনটা ঘটলো, প্রতিটি নাগরিক, সেটা মা বলেন, বোনেরা বলেন, ছোট বাচ্চারা বলেন, তাদের, আমি তো দেখেছি 3 তারিখের পরে মায়েরা তাদের বাচ্চাদের হাতে ধরে তার রাস্তায় আসেননি। এক্স্যাক্টলি, মায়েরা তাদের বাচ্চাদের হাতে ধরে আসেননি, ভাই বোনদেরকে হাতে করে আসেননি। একদম হ্যাংলা লিকলিক একটা মেয়ে ছিল, বাট পরবর্তীতে রাজনীতিবিদরা তো আর সেই হাতে হাত রেখে চলতে পারলো না। আমি বলছি একটা হ্যাংলা লিকলিক একটা মেয়ে, হয়তো হার্ডলি 18, 19, 20 বছর বয়স হবে, একটা পুলিশের প্রিজন ভ্যান ছাত্রকর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সামনে, প্রিজন ভ্যানের সামনে দুটো হাত আগলে ধরেছে যে কোথায় নিয়ে যাও আমাদের ভাইদেরকে। এদেরকে আপনি কিভাবে, আপনি দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।